আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ নানা কর্মসূচিতে পালন করছে আওয়ামী লীগ। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের অবস্থান এখনো 14তে। দুর্নীতি নিয়ন্ত্রণই এখনো বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। দুর্নীতির বিষয়ে সাইদ খোকনের অভিযোগ ভিত্তিহীন, দাবি মেয়র তাপসের। প্রতিপক্ষের হামলায় জেলে নিহতের ঘটনায় সুনামগঞ্জ 1 আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের এই দিনে তিনি পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 1971 সালের 7ই মার্চের পর আবারও লাখো জনতা ছুটছে রেসকোর্সের দিকে। 1972 সালের 10ই জানুয়ারি রাস্তার দুই পাশে আনন্দে উদ্বেল মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায় তাদের মহান নেতাকে। বন্দিদশা কাটিয়ে স্বাধীন দেশে ফিরলেন বঙ্গবন্ধু। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যায় না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য এবং ইতিহাসের শিক্ষাই তাই। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। ফলে পাকিস্তানি শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না, মানুষের মনে কোনো হাসি ছিল না, মুখে হাসি ছিল না। তাদের ছিল একটা জিজ্ঞাসা, বঙ্গবন্ধু বেঁচে আছেন তো, আসবেন তো, কবে আসবেন? শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশের মানুষ তার স্বাধীনতার স্থপতি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করেছে গভীর শ্রদ্ধায়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 50 বছর পরও স্বাধীনতার বিপক্ষে শত্রুরা তৎপর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের দেশবিরোধী ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। এ সময় দলের সিনিয়র নেতারা সহ ও দলের সহযোগী অঙ্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মুক্তির সংগ্রামে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। এবারে থাকছে শেখ হাসিনার সরকারের টানা 1 যুগ পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়ে 1 যুগ আগে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বেশ কিছু পদক্ষেপের কারণে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের অবস্থান এখন 14তে। এক্ষেত্রে সরকারের পদক্ষেপের প্রশংসা করলেও দুর্নীতি নিয়ন্ত্রণই এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনবো, শান্তি ফিরিয়ে আনবো, এই ওয়াদা আমরা করছি। দিন বদলের ঘোষণা দিয়ে 2008 সালের নির্বাচনে জয়ের পর সুশাসন নিশ্চিত করাই ছিল আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। এরপর দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে সরকার। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত যে বাংলাদেশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, ধীরে ধীরে তাতে পরিবর্তন হতে শুরু করে। 2018 সালের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছর শেষ দিকে শুরু হয় শুদ্ধি অভিযান। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রভাবশালী বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়, বহিষ্কার করা হয় দল থেকেও। বিশেষ করে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে জোরে সোরে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান শুরু করে দুদক। টেন্ডারবাজি বন্ধে অনেক মন্ত্রণালয় চালু করে ই-টেন্ডার। ভূমি ব্যবস্থাপনা সহ বেশ কিছু ডিজিটাল সেবা চালু করায় কমে যায় হয়রানি ও দুর্নীতি। সরকারের এসব কাজের প্রতিফলন ঘটে দুর্নীতির সূচকেও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসেবে বাংলাদেশের অবস্থান এখন নিচের দিক থেকে 14তম। উন্নয়নের দিক থেকে সরকার প্রশংসিত হলেও দুর্নীতি শূন্য পর্যায়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যে সরকারের যে অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে তারা জিহাদ করবে, জিরো টলারেন্সের কথা বলেছে, তো এই কাজটি যে হচ্ছে না তা না, এখনও তো বিভিন্ন প্রায় প্রতিদিন দেখি আমরা যে এগুলি হচ্ছে। এই সময় যদি দুর্নীতির বিরুদ্ধে আরেকটু কঠোর হন এবং যারা ক্ষমতাধর তাদেরকে যদি দমন করা যায়, তাহলে দুর্নীতি দমন হবে। বিএনপি তো দুর্নীতির একটি বিরাট ভান্ডার ছিল। বিএনপির তো আর রাজনীতি করে নাই, আর বিএনপি দেশের যে প্রশাসন চালাইছে সেটা তো সম্পূর্ণ দুর্নীতি নির্ভর। আওয়ামী লীগ সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। দুর্নীতি দমন কমিশন কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের জন্য এবং সেটা কমিয়ে আনার জন্য বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে, এবং এইগুলো আমার মনে হয় যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু এই আমাদের যে দুর্নীতি শব্দটি সাথে হয়তো আমাদের পরিচয় আর থাকবে না। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল তা চলমান থাকলে দুর্নীতি আরও কমতো বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। দুর্নীতি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একা নিয়ন্ত্রণ করেন না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যাদের উপর দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের একাংশই দুর্নীতিতে অংশগ্রহণকারী, ও সেই রাজনৈতিক অঙ্গনে যদি দুর্নীতি দূর হয় তাহলে অন্য সকল অঙ্গন থেকে দুর্নীতি আপনা আপনি দূর হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি নিয়ন্ত্রণে থাকলে সরকারের অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির কথা বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে কারো ব্যক্তিগত আক্রোশের জবাব দেয়া ঠিক নয়। যদি কেউ ঘুষ গ্রহণ করে, সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাৎ করে থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যকে সরকারের সর্বগ্রাসী দুর্নীতির চিত্র বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারের অযোগ্যতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভ্যাকসিন নিয়ে দেশবাসীর সাথে প্রতারণা করছে সরকার বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমান সরকারের এবং বর্তমান অবস্থার
যে দুর্নীতির যে চিত্র সামগ্রিকভাবে যে সর্বগ্রাসী চিত্র সেটাই প্রকাশিত হয়েছে। কারণ একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়েই বেরিয়ে আসছে যে গত কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে। আর যারা আজকাল আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুনামগঞ্জের ধর্মপাশার জলমাহালের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহতের ঘটনায় সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুখন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত শ্যামাচরণ বর্মনের ছেলে সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি চন্দন বর্মন গতকাল লিখিত এই অভিযোগ করেন। ধর্মপাশার থানার ওসি দেলওয়ার হোসেন জানিয়েছেন অভিযোগ যাচাই করা হচ্ছে। তবে পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন ঘটনার দিন সংসদ সদস্য সুনামগঞ্জে ছিলেন। তাকে এভাবে আসামি করে মামলা গ্রহণ করলে যে কেউ আসামি হয়ে যেতে পারে। অন্যান্য স্থানের মতো নাটোরেও জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এর মধ্যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থী প্রত্যেকেই জেতার আশা করছেন। এদিকে আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আব্বাস আলী নানু। তার অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন স্থানে তার পোস্টার ছিঁড়ে ফেলেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী। অন্যদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে অনেক ভালো বলে মত দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী। আগামী 16 জানুয়ারি নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার আজ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানিগুলো হলো জিপিএইচ ইস্পাত, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ওয়াইম্যাক্স ইলেকট্রোডাস, ন্যাশনাল ফিড এবং সোনালী পেপার মিলস লিমিটেড। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরে জিপিএইচ ইস্পাত ও ইন্ট্রাকো রিফুয়েলিং 5% বোনাস সহ 10% করে লভ্যাংশ দিয়েছে। অন্যদিকে ওয়াইম্যাক্স ইলেকট্রোডাস 5% বোনাস দিয়েছে। এছাড়া ন্যাশনাল ফিড 2% বোনাস ও 8% নগদ এবং সোনালী পেপার 10% বোনাস ও 5% নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আজ বিকেল 3টা ও 4:30টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছর ও 30 সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 30% লভ্যাংশ দিয়েছিল। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সময়মতো সরকার আমদানির সিদ্ধান্ত না নেয় মধ্যস্বত্বভোগীরা চালের বাজার অস্থিতিশীল করার সুযোগ পেয়েছে বলে মনে করেন কৃষি গবেষক ও অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমদানির অনুমোদন নেওয়া হলেও তা বাস্তবায়নে 3 মাস সময় লাগার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত চালের বাজারে লাভ ক্ষতি নিয়ে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। দাম নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে আসছে রোজায় আরেক দফা চালের দাম বাড়ার আশঙ্কাও জানিয়েছেন কৃষি সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা। এছাড়া ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষা করতে সরকারি চাল সংগ্রহ বাড়ানো, কৃষি পণ্য মূল্য কমিশন গঠন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচকরা। যে এই প্রাক্কলনের ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা যেটা বারবার আসছে সেটা হলো কৃষির উন্নতি হয়েছে, কৃষকের তো সেভাবে উন্নতি হলো না। যে বাংলাদেশে একটি এগ্রিকালচারাল প্রাইস কমিশন করা হোক, একটি কৃষির পণ্যের দাম এইরকম স্থিতিশীল রাখার জন্য এটার বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে বিবেচনায় রেখে এবং শুধু শস্য মানে খাদ্যশস্য না অন্যান্য পণ্যেরও দাম যাতে ঠিক থাকে সেটার জন্য মৌসুম ভিত্তিক যদি দাম নির্ধারণের ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং বিশেষ করে উৎপাদকের কণ্ঠস্বরকে যুক্ত করে করা যায় তাহলে এটা কাজে দিবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ইন্দোনেশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের সম্ভাব্য দুর্ঘটনাস্থল চিহ্নিত করেছেন উদ্ধারকর্মীরা। তারা জানিয়েছেন, জাভা সাগরের তলদেশ থেকে আসা একাধিক জরুরি সংকেত মিলেছে। ধারণা করা হচ্ছে ওই সংকেত আসছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে। আবহাওয়া অনুকূলে থাকায় অভিযান সহজ ও দ্রুত হবে বলেও আশা করছেন উদ্ধারকর্মীরা। এর আগে জাভা সাগরে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার স্থান চিহ্নিত করে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী। উদ্ধার করা হয় ভেসে ওঠা বিমানের চাকার অংশবিশেষ ও শিশুদের ট্রাউজার সহ বেশ কিছু ধ্বংসাবশেষ ও সামগ্রী। এরপরে জাভা সাগরের লাকি দ্বীপের দক্ষিণে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে বিমান ও নৌবাহিনী। ৬২ জন আরোহী নিয়ে জাকার্তা থেকে গতকাল উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ হয় শ্রীবিজয়া এয়ারের বোয়িং 737 উড়োজাহাজটি। আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের শীতকালীন পিঠা ও গ্রামীণ ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেহেরপুরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজন করেছে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদ। গ্রামীণ পরিবেশে বিভিন্ন উপকরণে পসরা সাজিয়ে বসেছেন নারীরা। পিঠা, বিভিন্ন ধরনের শাকসবজি, খাবার ও নানা ধরনের বাসনপত্র প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন স্টলে। 7 দিন ব্যাপী চলবে এই গ্রামীণ মেলা। কেরাম প্রতিযোগিতা, শাঁকের গুটি প্রতিযোগিতা ছাড়াও গ্রামীণ বিভিন্ন খেলাধুলা সহ নানা আয়োজন রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনেক রকমের আইটেমের পিঠা বানানো হয়েছে, এখন শুধু খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়। অনেক রকম পিঠা দেখছি যেগুলো আমরা নামও জানতাম না, হয়তো দেখিওনি, বাট এখানে আসার পর পিঠাগুলো দেখে আমি খুবই হ্যাপি। শীতকালীন যে পিঠা আমরা আগে খেতাম সেগুলো বিলুপ্ত প্রায়, সেইগুলোকে আবার পুনর্জীবিত করার উদ্দেশ্যে মূলত আমাদের এই গ্রাম বাংলার নারীদের ভিতরে যে নারীদেরকে জাগ্রত করার উদ্দেশ্যে। এবারে পাটেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে সকালে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসার আগে করোনা পরীক্ষা করা হলেও ঢাকায় আবারও নমুনা পরীক্ষা করা হবে। 3 দিন কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলনের সুযোগ পাবে ক্যারিবীয়রা। আগামী 20 জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি 2 ওয়ানডে অনুষ্ঠিত হবে 22 ও 25 জানুয়ারি। 3 ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট, আর 11 ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর দৌড়বিদ হিশাম লাকুহি এবং কেনিয়ার অ্যাঞ্জেলা জেম এসোন্দে। এছাড়া হাফ ম্যারাথনের প্রথম হন কেনিয়ার এডউইন কিপ্রো। ভোরে আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাতির ঝিলে বিজয়ীদের পুরস্কৃত করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 10 দেশের 37 বিদেশি দৌড়বিদ আর 150-র বেশি বাংলাদেশি যখন আর্মি স্টেডিয়ামে তাদের যাত্রা শুরু করেন তখনও সূর্য ওঠেনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। গুটি গুটি পায়ে কামাল আতাতুর্ক গুলশান হয়ে পুরো হাতির ঝিল 5 চক্কর দেন অ্যাথলেটরা। 2 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ড সময় নিয়ে মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে স্বদেশি আজিজ লাহবাবিকে পেছনে ফেলে মরক্কোর হিশাম লাকুহি ম্যারাথন জেতেন। আর 2 ঘন্টা 29 মিনিট 4 সেকেন্ড সময় নিয়ে নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার অ্যাঞ্জেলা জেম এসোন্দে। When I was coming from Kenya, my preparation was good. I prepare well. So I was coming Bangladesh to try to run my personal best. এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ম্যারাথনই এখনো পর্যন্ত 2021 সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। আমরা আশা করি এটা চালু থাকবে, ঢাকা ম্যারাথন এটা চলবে, পৃথিবীর আরও দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে, এটাই আমরা আশা রাখছি। ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটা বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকা আজকে অন্তর্ভুক্ত হলো। এদিকে হাফ ম্যারাথনে প্রথম হন কেনিয়ার এডউইন কিপ্রপ। এছাড়া সার্ক ক্যাটাগরিতে আধিপত্য ছিল ভারতীয়দের, আর বাংলাদেশিদের মধ্যে ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ ফারদিন মিয়া। In addition, this marathon is expected to create social awareness
and aims to promote a healthy lifestyle amongst the common people, especially in Bangladesh. ম্যারাথনের এলিট ক্যাটাগরির চ্যাম্পিয়ন $15,000 আর হাফ ম্যারাথনে জয়ীদের $2,750 মার্কিন অর্থ পুরস্কার দেয়া হয়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ফেডারেশন কাপে শিরোপা লড়াই বিকেলে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং। পরিকল্পিত ফুটবল খেলে শিরোপা ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। 11 বারের শিরোপা জয়ী ঢাকা আবাহনীকে সেমিতে হারিয়ে আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়নরা। তাছাড়া ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলার নিয়ে গড়া মাঝমাঠ এবং আক্রমণভাগ ছন্দে থাকায় শিরোপা ঘরে রাখার স্বপ্ন বসুন্ধরার। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জিততে চায় সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ফেডারেশন কাপের ফাইনাল খেলা। স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা, তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসি এবং আতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে গ্রানাডাকে 4-0 গোলে উড়িয়ে দেয় কাতালানরা। 12 মিনিটে ফরাসি স্ট্রাইকার লিড এনে দেন রোনাল্ড কোম্যানের দলকে। এরপর 35 আর 42 মিনিটে 2 গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানের আরও 1 গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে বার্সেলোনা। অন্য ম্যাচে দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার বিপক্ষে 70 বল দখলে রেখেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। তাতে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে জিনেদিন জিদানের দল। বার্সেলোনা থেকে 3 পয়েন্টে এগিয়ে দুয়ে আছে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ নানা কর্মসূচিতে পালন করছে আওয়ামী লীগ। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের অবস্থান এখন 14তে। দুর্নীতি নিয়ন্ত্রণই এখনো বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। দুর্নীতির বিষয়ে সাইদ খোকনের অভিযোগ ভিত্তিহীন, দাবি মেয়র তাপসের। এবং প্রতিপক্ষের হামলায় জেলে নিহতের ঘটনায় সুনামগঞ্জ 1 আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।